রাতের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শুরুতেই শিরোনাম। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বঙ্গভবনে শপথ নিয়েছেন আরও 13 উপদেষ্টা। পরে শপথ নেবেন বাকি 3 জন। বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানালো ছাত্র জনতা। দেশকে পুনর্জন্ম দিয়েছেন তরুণরা, তাদের হাত ধরেই সামনে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে আশাবাদী বিএনপি। বললেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতি দ্রুত সচল করাই প্রধান কাজ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে কার্যকর করার তাগিদ বিশিষ্টজনদের। বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর তরুণ প্রজন্ম। ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার ব্রিটেনে যাওয়ার বিষয়ে দিল্লি লন্ডন বৈঠক, আসেনি কোনো সিদ্ধান্ত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরবে আশা যুক্তরাষ্ট্রের। রাতের বাংলাদেশে ছাড়াও থাকছে আইজির নির্দেশে রাজধানীর বিভিন্ন ইউনিটগুলোতে রিপোর্ট করছেন পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা রক্ষার কাজে ক্লান্তি নেই শিক্ষার্থীদের। শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবরে যাচ্ছে এবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আরও শপথ নেন 16 উপদেষ্টার মধ্যে 13 জন, আর বাকি 3 জন পরে শপথ নেবেন। রাত 8টায় বঙ্গভবনে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য সদস্যরা। এর আগে আমন্ত্রিত অতিথিরা দরবার হলে উপস্থিত হন। রাত 9টার কিছু আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে দরবার হলে প্রবেশ করেন। এই অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের পর শপথের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমেই শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এরপরে বাকি উপদেষ্টাদের শপথ পাঠ করানো হয়। এই মুহূর্তে যাচ্ছি বঙ্গভবনের বাইরে, আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে আছেন। ফয়সালের কাছে যাচ্ছি এবার। ফয়সাল, যেহেতু শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ, হেভিওয়েট যারা ছিলেন সেখানে, গণ্যমান্য যারা ছিলেন, সবাই তো একে একে বের হতে শুরু করেছেন। সেই যে কার্যক্রম কিংবা যারা এখনো বেরিয়ে আসছেন, কি অবস্থা দেখছেন বঙ্গভবনের যে বাইরের পরিবেশ পরিস্থিতি, সেই সম্পর্কে জানতে চাচ্ছি। বৃষ্টি, আপনি জানেন যে ঠিক 9:30টার কিছুক্ষণ আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস তিনি শপথ বাক্য পাঠ করেছেন। তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেই অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ আগেই, শপথ বাক্যের যে সেই অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু সেই অনুষ্ঠানের যে সকল আমন্ত্রিত অতিথিরা ছিলেন, বিভিন্ন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়া কূটনৈতিক যারা বাংলাদেশের কূটনৈতিক বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক হিসেবে আছেন, তারাও কিন্তু এসেছেন। এছাড়াও সামরিক, বেসামরিক এবং বিভিন্ন আমলারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে মিডিয়া ব্যক্তিত্বরা অনেকেই কিন্তু এই শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের যেই 17 জন উপদেষ্টার
নিয়ে গঠিত তাদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আমরা যেহেতু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে সেই শপথ অনুষ্ঠান, এরই মধ্যে অতিথিরাও কিন্তু যেতে শুরু করেছেন বঙ্গভবন। কিছুক্ষণ আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বের হয়েছেন সে অনুষ্ঠান স্থল থেকে। এর আগেও বের হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আসলে বলছিলেন যে নতুন যে মন্ত্রী নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার যে 17 জন সদস্য সবাইকে নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি বলছেন বিগত 15 বছরের যে দুর্বিষহ আসলে সেই সময়টুকু ছিল, সেই সময়টুকু পাড়ি দিয়ে তারা এখন নতুনভাবে শুরু করতে চান, আবার নতুন করে দেশটিকে গুছিয়ে নিতে চান। তারা শুভকামনা জানিয়েছেন ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন 17 জন সদস্যের জন্য। আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বের হচ্ছেন বঙ্গভবন থেকে একে একে। আমরা দেখছি যে একে একে ইন্দোনেশিয়া, মিশর, এছাড়াও নাইজেরিয়া অনেকেই কিন্তু এসেছেন। প্রায় বাংলাদেশের ঢাকাস্থ যে সকল দূতাবাসগুলো রয়েছে, মিশন রয়েছে, সেই সকল দূতাবাসের কর্মকর্তারাই কিন্তু আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ অনুষ্ঠান ছিল সেখানে এসেছেন। এবং যখন আমরা ঠিক সন্ধ্যার দিকে দেখেছি তখনও দেখেছিলাম যে আসলে এই আমন্ত্রিত অতিথিদের বহরটি বেশ বড় ছিল। কারণ আপনি জানেন যে দেশে যেহেতু বেশ অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাই প্রত্যেকটি দলের যেমন সিনিয়র নেতারা আছেন, যেমন বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, আমরা সবাইকেই ঢুকতে দেখেছি। আমরা জামায়াত ইসলামের আমির শফিকুল ইসলামের সাথে কথা বলেছি। তিনিও আসলে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটি রয়েছে তাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং তিনি বলছেন যে তারা আসলে যে 18 কোটি মানুষের যে প্রত্যাশা, আসলে বিগত 15 বছরের যে দুঃশাসন সেটি বুলিয়ে দেবেন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটিও তারা কাটিয়ে উঠবেন অর্থনৈতিকভাবে, এমনটাই প্রত্যাশা করছেন রাজনৈতিক দলরা। আপনারা দেখছেন এখন শপথ অনুষ্ঠান শেষেই বের হচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। বৃষ্টি, হ্যাঁ আমরা দেখছিলাম, আপনার মাধ্যমে সেটি দর্শকদেরও জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা বঙ্গভবনের ভেতরে যেতে চাচ্ছি। ফয়সালকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গভবনের ভেতরে কথা বলছেন ডক্টর ইউনূস। ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এইসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের
বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হবে। আপনারা শুনছিলেন, আমরা সরাসরি সম্প্রচার করছিলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছিলেন। আমরা বঙ্গভবনে আমাদের এক সহকর্মী তাওহিদ মিথুন আছেন, আমরা তার সাথে এই মুহূর্তে যুক্ত হতে চাচ্ছি। আপনি আমাদেরকে একটু জানান, দরবার হলের ভেতরের পরিস্থিতি এখন কেমন দেখছেন? যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ, এই মুহূর্তে কি চলছে সেখানে? এই মুহূর্তে আসলে যেহেতু আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, শপথ নিলেন অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের। তারা শপথ, আপনারা জানেন যে দুজন ঢাকার বাইরে থাকা শপথ, তাদের শপথ অনুষ্ঠিত হবে। মোট যে 17 সদস্যের উপদেষ্টা পরিষদ, সেটি ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই উপদেষ্টা পরিষদ শপথ নিচ্ছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এখন থেকে শুরু হয়ে গেল। এবং এই শপথ অনুষ্ঠানের পর যে বঙ্গবন্ধুর দরবার হলে এখনও যে অতিথিরা বা যারা এখানকার যারা শপথ নিয়েছেন তারাও এখনও আছেন, তারা আতিথেয়তা গ্রহণ করছেন। বঙ্গভবনের বাইরে যে অতিথি কক্ষ রয়েছে সেখানে তারা আতিথেয়তা গ্রহণ করছেন। এছাড়া যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা এসেছেন, আপনারা জানেন যে তাদের আন্দোলনের ফলেই এই আজকের যে অন্তর্বর্তী সরকার গঠন এবং শপথ অনুষ্ঠান হলো। তাদের পক্ষ থেকে 2 সদস্য এখানে শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে, এবং তাদের উপস্থিতি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন এবং আরও বেশ কিছু নেতৃবৃন্দকে আমরা পিছনে দেখতে পেয়েছি। তারা আছেন বঙ্গভবনের বিভিন্ন এই দরবার হলের বাইরে আশপাশে, যেখানে তারা বঙ্গভবনের আতিথেয়তা গ্রহণ করছেন এবং একে অপরের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেহেতু রয়েছেন, আমি আগে বলেছিলাম প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র আওয়ামী লীগের কেউ আসেননি। এর বাইরে যারা সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং যারা রয়েছেন তারা এসেছেন। তবে একটি বিষয় আপনাকে বলি যে শপথ গ্রহণের পর আমরা কথা বলেছিলাম যারা বিশেষ করে এই তরুণ নেতৃত্ব যারা উপদেষ্টা হয়েছেন তাদের সঙ্গে, তারা বলেছেন যে রাষ্ট্রের সংস্কারের জন্য তারা কাজ করবেন। এখন তাদের আসলে মূল চ্যালেঞ্জ হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করা। যে চ্যালেঞ্জগুলো তারা যে দফাগুলো দিয়েছিলেন যে এই হবে এই অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, সেগুলোই তারা বাস্তবায়ন করতে চান তারা দায়িত্ব নিয়ে। এবং তারা পুরোপুরি ঐক্যবদ্ধ। তারা বলছেন যে বৈষম্য বিরোধী একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারা তাদের কাজ শুরু করবেন এবং রাষ্ট্র সংস্কারের জন্য তারা কাজ শুরু করবেন। এর বাইরে যারা আজকে শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আপনারা জানেন আসিফ নজরুল তো গত কয়েকদিন ধরে কথা বলছেন, কিন্তু এখন বলেছেন যে চ্যালেঞ্জটি হচ্ছে আসলে মূলত যে লক্ষ্য, সেটি রাষ্ট্র সংস্কারের সেই লক্ষ্যটি সেটি বাস্তবায়ন করা। এবং অন্যান্য যে উপদেষ্টা রয়েছেন তারাও কথা বলেছেন একই সুরে। এই শুধু উপদেষ্টা যারা শপথ নিয়েছেন তারা তো আসলে এই চ্যালেঞ্জ, যেটি আজকে যে প্রেক্ষাপট, যে দাবির প্রেক্ষিতে সরকার পরিবর্তিত হলো, সরকার পতন হলো এবং সরকারের অবসান ঘটিয়ে যে আজকে যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকার যে জনগণের, ছাত্র জনতার যেই দাবি, সেই দাবি অর্থাৎ রাষ্ট্র সংস্কার করে একটি ইতিবাচক পথে এগিয়ে যাবে, সেটি প্রত্যাশা করেছেন বঙ্গভবনের দরবার হলে আজকে শপথ নিতে আসা যে সাধারণ যারা এসেছিলেন তারা। বৃষ্টি, শুনছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি মিথুন আপনাকে। শপথ গ্রহণের পর গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা, আমরা সেটি শুনে আসতে চাই। পারপিট্রেটার্স তাদের আইনের সামনে আনা দরকার, যারা ভিকটিম তাদের রেমেডির জন্য চেষ্টা করা দরকার। এটা অনেক বড় দায়িত্ব। এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে, বিচারের দায়ে দণ্ডিত করব। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এই অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারে প্রতিনিধিত্ব করবে, একই সাথে রাজপথে তাদের উপস্থিতি থাকবে। উভয়ে মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাব। It's pure elegance, pure beauty. BCL Ceramic. রাতে গঠন হওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে দুপুরেই দেশে ফিরেছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বলেছিলেন তখন বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করাই প্রথম ও প্রধান কাজ। বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি তখন বলেন তার উপরে আস্থা রাখতে হবে, শুনতে হবে কথা, নতুবা তিনি এই দায়িত্ব নিতে চান না। প্রায় 10 মিনিটের ওই বক্তব্যে অনেক আশার কথা, স্বপ্নের কথা বলেন ডক্টর ইউনূস।
আবেগ আপ্লুত হন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করে। বাংলাদেশে এসেই সমন্বয়কদের বুকে জড়িয়ে নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে একে একে শুভেচ্ছা জানান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গণমাধ্যমে ব্রিফ করতে এলে আবারও ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান সমন্বয়করা। ডক্টর ইউনূস কুশল বিনিময় করেন সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও সমন্বয়কদের সাথে। বলেন যে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো সেটি রক্ষা করতে হবে সবাইকে। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। ডক্টর ইউনূস বলেন তরুণ সমাজকে বোঝাতে হবে নিজের মনের মতো দেশ করতে হবে, তাদের দেখে সারা দুনিয়া শিখবে। এ সময় তিনি উপদেশ দেন পুরনো চিন্তা দিয়ে মুক্তি হবে না, কাজে লাগাতে হবে সৃজনশীলতা। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই। মানুষ যেন জানে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। বলেন প্রত্যেকটি কাঠামো শিক্ষার্থীদের মাধ্যমেই সংস্কার করতে হবে, সরকারকে দেখে যেন সবার মন উৎফুল্ল হয়। এছাড়া আস্থাভাজন হতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। ডক্টর ইউনূস বলেন পুরো বাংলাদেশ একটি পরিবার, কিন্তু এখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এগুলো ষড়যন্ত্রের অংশ। প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে বিশৃঙ্খলা যেন না ঘটে। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। নতুন করে শুরু হওয়া বাংলাদেশের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে একে একে এবং ছাত্র জনতা যে আশায় জীবন দিয়েছে তা প্রতিষ্ঠা করাও নতুন সরকারের দায়িত্ব বলেই তারা মনে করছেন। পরিবর্তনের যে হাওয়া বইছে তার কাণ্ডারি ফিরলেন নিজ ভূমে। ছাত্র জনতার আন্দোলনের ফলে যে ইস্পাত কঠিন ঐক্য দেখেছে বাংলাদেশ, তার নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই স্বপ্ন ছিল তরুণদের। বিমানবন্দরে তাকে বরণ বেলাতেও তরুণদের প্রাধান্য ছিল। প্রথমেই সমন্বয়কদের বুকে টেনে নেন বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাগত জানাতে আন্দোলনে সমর্থন জানানো সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন বিমানবন্দরে। কুশল বিনিময় করেন দেশের নতুন কর্ণধারের সাথে। বিশিষ্টজনরা বলছেন রাষ্ট্র পুনর্গঠনের অনেক কাজ বাকি। মোহাম্মদ ইউনূস ধাপে ধাপে তাতে হাত লাগাবেন বলে আশা করেন তারা। নিশ্চয়ই এই সংকটকালীনই একটা পরিকল্পনা উনি নেবেন। ইমিডিয়েটলি আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, তারপরে আমাদের অনেকগুলো জরুরি কাজ আছে। বলেন দেশ মানে স্বৈর শাসন নয়, আবার নির্ঘুম রাত জেগে ডাকাত পাহারা দেওয়া নয়। নিশ্চয়ই মানুষকে সেই স্বস্তি দেওয়ার দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকার।
ডক্টর ইউনূস একজন অভিভাবক হিসেবে নিয়েছেন, ফলে আমার মনে হয় যে দেশে যে এখন অরাজকতা চলছে এবং অর্থনৈতিক দুর্দশা চলছে, নিশ্চয়ই তিনি এটার সমাধান করবেন এবং বৈষম্য দূরে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। শপথ গ্রহণের পর আসলে আমাদের দম ফেলার সুযোগ নাই। আজকের রাতটা অন্তত যাতে এই রকম টেনশনে এই দেশের নাগরিকরা না থাকে, এটা এক। দ্বিতীয় হচ্ছে খুব দ্রুত আমাদের যে সোফার যা যা ঘটলো মানে এইগুলোর একটা ইভ্যালুয়েশন করা। বৈষম্য দূরের আশায় ৭১-এ দেশ স্বাধীন হলেও সমতা ফিরেনি। দলীয় মোড়কে পক্ষপাতমূলক আচরণে অভ্যস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। বিশিষ্টজনরা বলছেন রাজনৈতিক সরকারগুলো নিজ স্বার্থে ধ্বংস করে ফেলেছে এসব প্রতিষ্ঠান। সেসব সংস্কারেও অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার পরামর্শ তাদের। রিফর্মগুলোর কাজ যেগুলোর কথা বলা হয়েছে মাস্ট, কারণ এই দেশের স্ট্রাকচার পুরো শেষ। এই দেশের বিচার বিভাগ নাই, এই দেশে কোনো কমিশন কাজ করে না, এই দেশের ব্যুরোক্রেসি নষ্ট হয়ে গেছে। এগুলো নিয়েও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজ করতে হবে। ছাত্র জনতা যে দেশের আশায় অকাতরে বিলিয়ে দিয়েছে নিজের জীবন, সেই দেশ তাদের উপহার দেয়া হবে এমনটাই আশা তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ করার স্বপ্নে বিভোর তরুণরা, আর তাদের ভালোবাসায় সিক্ত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণ করে নিতে বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো মানুষ। প্রত্যাশা, বিভেদহীন এক নতুন বাংলাদেশ উপহার দেবেন এই নোবেলজয়ী। সকল প্রতীক্ষা শেষে বেলা ২টার দিকে ঢাকার আকাশে প্রবেশ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। এর ঠিক ১৩ মিনিট পর বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর ২ ঘন্টা আগে থেকেই ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিআইপি গেটে ভিড় করতে থাকে সাধারণ মানুষ। বিমানবন্দরের ভেতরের সকল আনুষ্ঠানিকতা শেষে ডক্টর ইউনূসের গাড়িবহর যখন বেরিয়ে আসে তখন হাত নেড়ে স্বাগত জানান সবাই। কারো হাতে ব্যানার, কারো হাতে ফুল, কারো মাথায় জাতীয় পতাকা। সবার চোখে মুখেই নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু গোটা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। এক্ষেত্রে আমরা ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব, আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আইনি প্রক্রিয়া যেই ফাঁকফুকুরগুলো রয়ে গেছে, যেটার জন্য বারবার যেই ক্ষমতায় বসে সেই স্বৈরচারী হয়ে বেরোয়, এই ফাঁকফুকুরগুলো, আইনি যে ফাঁকফুকুরগুলো, এগুলো বন্ধ করতে হবে। সবার প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, মেধাই হবে একমাত্র যোগ্যতার মাপকাঠি। আমাদের দেশের রন্ধে রন্ধে, অর্থাৎ আমাদের শিরা উপশিরা থেকে শুরু করে আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ছড়াই গেছে। এই দুর্নীতি নির্মূল করতে হইলে আপনাদের একেবারে আপনার মহল্লা থেকে শুরু করে এটা শুদ্ধ করতে হইবে। ওনার কাছে প্রত্যাশা হচ্ছে যে আমরা যেই বিষয়টা নিয়ে আন্দোলন করছি, হ্যাঁ আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে মানে সেক্টরে হচ্ছে দুর্নীতি, অন্যায়, এই বিষয়গুলো আছে। তো আমরা অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। তো ওই হিসাবে হচ্ছে এখন আমরা চাইতেছি যে ওনার ধারা, হ্যাঁ ওনার উপর আমাদের বিশ্বাস আছে, ওই হিসাবে আমরা চাইতেছি যে ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি। নতুন এই বাংলাদেশে অপরাধীকে খুঁজে সময় নষ্ট করতে চান না কেউ। সবার দাবি কেউ যেন অপরাধ করারই সুযোগ না পান, সেই পরিকল্পনায় দেশ গড়তে হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে সচল করতে হবে দেশের অর্থনীতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে বিএনপি আশাবাদী। দুপুরে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ নিতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল। আশ্বাস দেন আহতদের সব ধরনের সহায়তা করবে বিএনপি। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর নেন বিএনপি নেতারা। প্রথমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহতদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকে জানেন তাদের সবশেষ শারীরিক অবস্থা। আশ্বাস দেন আন্দোলনে আহতদের পাশে থাকবে বিএনপি। মির্জা ফখরুল কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে, প্রত্যাশার কথাও জানান তিনি। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা
গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধানকে। গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। একজন নোবেল বিজয়ী নেতৃত্বে শুরু হলো 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের যাত্রা। আর এই তালিকায় আছেন মুক্তিযোদ্ধা, সাবেক আমলা, মানবাধিকার ও উন্নয়ন কর্মী, সাবেক সামরিক কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যাদের নেতৃত্বে নতুন পথ চলা শুরু হলো তাদের পরিচয় এবার এক নজরে দেখে নিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও এই সরকারে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। 3 যুগেরও বেশি সময় আর্থিক খাতের সংস্কার নিয়ে যিনি সোচ্চার। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার এই অভ্যুত্থানে সামনে থেকে ভূমিকা রেখেছেন ডক্টর নজরুল। হেফাজত ইস্যুতে মানবাধিকার কর্মী আদিলুর রহমান কারাগারে কাটিয়েছেন দীর্ঘদিন, তিনিও আছেন তালিকায়। সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ, অভিজ্ঞ কূটনীতিক সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন আছেন নতুন এই সরকারের উপদেষ্টাদের তালিকায়। দীর্ঘদিন পরিবেশ নিয়ে আন্দোলন করা পরিবেশবিদ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ও সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর M শাখাওয়াত হোসেন ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। বেসরকারি উন্নয়ন সংস্থা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার। তালিকায় আছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, হেফাজত ইসলামের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায়, উন্নয়ন সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, মুক্তিযোদ্ধা ফারুকি আজম। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চমক, যাদের আন্দোলনের ফলে এই সরকার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছে শিক্ষার্থীরা। মাসব্যাপী আন্দোলনে সরকার পতনের পর এখন নিজেরাই মাঠে নেমেছেন স্বপ্নের দেশ গড়তে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সুনিপুণভাবে সেই দায়িত্ব পালন করছেন। ধুয়ে মুছে পরিষ্কার করছেন নগরীর সকল জঞ্জাল। আর সেই সাথে নিত্যপণ্যের দর বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিংও করছেন শিক্ষার্থীরা। 3 দিন ধরে দেখা নেই ট্রাফিক পুলিশের, তবুও যানজটহীন শহর, শৃঙ্খলাবদ্ধ যান চলাচল, রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকের ভূমিকায় কোমলমতি শিক্ষার্থীরা। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। কোথাও কোথাও সন্তানদের সাথে সড়ক ব্যবস্থাপনায় আছেন অভিভাবকরাও। দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতা করছেন তারা। আমাদের দেশটা যাতে সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এই দায়িত্বটা আমরা ছাত্রছাত্রীরাই কাঁধে নিয়েছি। এখন তো ট্রাফিক পুলিশ রাস্তায় নেই, তো আমরা সাধারণ স্টুডেন্ট যারা আছি, বিএনসিসি, রোভার স্কাউট, ওরা আর কি স্বেচ্ছাসেবী দল যারা, আমরা তারা এখন রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। আমরা আসলে সাধারণ মানুষের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আর এটা উপলব্ধি করতে পারছি যে ট্রাফিক আইনের যারা কাজ করে, যারা এখানে দাঁড়ায়, তারা আসলে কতটা পরিশ্রম করে এবং কষ্ট করে। সড়কে শৃঙ্খলা ফেরানোর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রী ও চালকরা। বলছেন চাঁদাবাজি ও যানজট নিরসনে এই প্রচেষ্টা উদাহরণ হয়ে থাকবে। কেউ কেউ ছাত্রদের মাঝে বিতরণ করছেন খাবার, পানি ও ছাতা। আগের গাড়ি প্রতিযোগী এখন অনেকটা ভালো হয়েছে, ছাত্ররা আমগুলো অনেকটা ভালো করতেছে, আমরা অনেক সুযোগ সুবিধা পাইতেছি। শহরের সকল জ্যাম এবং গাড়ি ঘোড়ার যে একটা সুশৃঙ্খল পরিবেশ, সেটা ফিরিয়ে আনতে খুব দ্রুত সময়ের মধ্যে পারছে। সব সরকারের ক্ষেত্রে যাতে ছাত্রদের ভূমিকা থাকে দেশ গঠনের ক্ষেত্রে, একমাত্র ছাত্ররাই পারে দেশ গঠন করতে। ছাত্রদের এই যে ছাত্রছাত্রীরা হেল্প করতেছে, রাস্তাঘাট সব সময় যেন কোনো সময় জাম হইতেছে না, খুব সুন্দরভাবে চলতেছে। ট্রাফিক নাই, ট্রাফিকের থেকে বেশি কাজ করতেছে, অনেক বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা কাজ করতেছে এবং এরা অনেক সচেতনতা বৃদ্ধি করতেছে।
একই সাথে নগরীতে চলা ধ্বংসযজ্ঞের জঞ্জালও পরিষ্কার করছে ছাত্রছাত্রীরা। চেষ্টা করছেন ধুয়ে মুছে সৌন্দর্য ফেরানোর। হামলা ভাঙচুর হওয়া প্রতিটি স্থাপনায় সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মসূচি চালাচ্ছে তারা। শহরকে পরিষ্কার করা, রাষ্ট্রকে সংস্কার করা, এই কাজে আমরা পদক্ষেপ নিয়েছি। ছাত্ররা যেমন দেশের থেকে আমরা সবকিছু মুক্ত করেছি, দেশকে পরিষ্কার করেছি, আমরা সেভাবে চাই আমাদের মেহেরপুর সহ পুরো বাংলাদেশ যেন আবার এই তারুণ্যের জয়গার হয়। বাজারঘাটেও শিক্ষার্থীদের সরব উপস্থিতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বিভিন্ন বাজার তদারকি করে ছাত্রছাত্রীরা। যাচাই করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রসিদ। বিক্রেতাদের সাথে কথা বললাম, তাদেরকে বললাম যে আপনারাও আমাদের ভাই, আপনারা লাভ করবেন অবশ্যই, কিন্তু সেটা একটা সহনীয় পর্যায়ে আনতে হবে। অনেক দোকান আজকে অনেক দাম, তাদেরকে আমরা মেসেজ দিয়েছি এটা যে প্রত্যেকটা পণ্যের যেমন প্রত্যেকটা দোকানের সাথে মিল রেখে তারা বিক্রি করে। আমাদের জন্য খুবই ভালো লাগতেছে, আর ছাত্ররা যেগুলো করতেছে এগুলো আমরা করতে পারিনি। আমরা ট্রাই করছি আমাদের জায়গা থেকে আমরা যদি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, আমাদের এই বাজারের বিভিন্ন রকমের সিন্ডিকেট কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর একটা ব্যাপার নিয়ে। দিনভর শিক্ষার্থীদের এই উদ্যোগ কুড়িয়েছে সকলের প্রশংসা। তবে সবারই প্রত্যাশা পুলিশ ফিরে আসুক নিজ দায়িত্বে, নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখুক তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শেখ হাসিনা ইস্যুতে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি দিল্লি, এমনটি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ এবং শেখ হাসিনা ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ব্রিফিংয়ে ব্রিটেনের শেখ হাসিনার ভিসা পাওয়া ইস্যুতে কোনো তথ্য জানানো হয়নি। এরই মধ্যে বাংলাদেশ ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে আগেই ব্রিফ করেছেন এস জয়শঙ্কর, সেই অনুযায়ী ভারতে থাকবেন তিনি। এই ইস্যুতে এখনো দিল্লির অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এমন আশাবাদের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোতেই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো হবে বলে আশা করে ওয়াশিংটন। এ সময় শেখ হাসিনার ভিসা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিলার জানালেন, এটি কনফিডেন্সিয়াল বিষয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সবশেষ ভিডিও বার্তার ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান। বলেন, নিজ দেশের কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই। বাংলাদেশে কি ঘটছে তার উপর আমরা নজর রাখছি। আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। 4 দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে হার মানলেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত বেলাল হোসেন আরাফাত রাব্বি। তিনি মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন। সকাল 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা রাব্বি। রাতে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। এর আগে 5 আগস্ট ঢাকা বাংলা মোটর এলাকায় আন্দোলনরত অবস্থায় গুলিতে আহত হয় রাব্বি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন এরকম ছেলে আর নাই, সে অনেক ভালো ছেলে আমাদের। আমরা আসলে চিন্তা করি না এই রাব্বি আমাদের মাঝে আর নাই, আমরা চিন্তা করতে পারি না। আমাদের ভাতিজার সংসারের একমাত্র ছেলে, তার 2 বোন। এখন সংসার দেখা বল করার মতো এখন আর তাদের কেউ নাই। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।